স্বাগত বন্ধুরা। কন্যাকুমারী ভ্রমণের দ্বিতীয় পর্বে আমি প্রথমেই আপনাদের নিয়ে চলে আসি কন্যাকুমারীর এই লাইট হাউসে। এখানে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে লিফটে করে উপরে গিয়ে দেখে নেব কন্যাকুমারীর অসাধারণ প্যানোরামিক ল্যান্ডস্কেপ। লাইট হাউসটি একটু অন্যরকম, দেখতে চৌকো আকৃতির, এবং এর উপরে পাখার ব্লেডের মতো যে যন্ত্রটি ঘুরছে তার সাহায্যে মূলত বায়ুর গতিবেগ ও দিক নির্ণয় করা হয়। লাইট হাউসের মূল কাজ নেভিগেশন, অর্থাৎ সমুদ্রে কোনো জাহাজ, মৎস্যজীবীদের কোনো নৌকা বা কোনো জলযান থাকলে তাদের সঠিক সংকেত পাঠানো, যাতে তারা বুঝতে পারে তাদের কোন পথে যেতে হবে। এই লাইট হাউসটি একটু ব্যতিক্রমী, কারণ পর্যটকেরা এখানে টিকিট কেটে ওপরের ভিউ ডেক থেকে দেখে নিতে পারে শহরের অসাধারণ ল্যান্ডস্কেপ। এটাই আমার প্রথম লাইট হাউস ভিজিট। লাইট হাউসের ওপর থেকে যে এই রকমভাবে শহরের দৃশ্য দেখা যায় এই ধরনের কোনো ধারণাই আমার ছিল না, কারণ লাইট হাউস মূলত নেভিগেশন পারপাসে ইউজ হয় এবং এর উপরে স্পেস খুব কম থাকে, তাই একসাথে অধিক সংখ্যক পর্যটককে উপরে অ্যালাউ করা যায় না, যে কারণে অধিকাংশ পর্যটকই লাইট হাউসকে বাইরে থেকে দেখেই চলে যায়। আমি যখন লাইট হাউসের সামনে আসি তখন একদমই ভিড় না থাকায় সুযোগ ও সময় নষ্ট না করে টিকিট কেটে ওপরে চলে আসি, তাই দেখে নিতে পারি এই রকম অসাধারণ ল্যান্ডস্কেপ। আপনারাও সময় সুযোগ পেলে অবশ্যই লাইট হাউস ঘুরে দেখবেন। এখান থেকে দেখা যাচ্ছে দূরে বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচু। তাছাড়াও আরব সাগর ও বঙ্গোপসাগরের দৃশ্য তো রয়েছেই। সমুদ্রের ধারে আরও একটা টাওয়ার রয়েছে, ওটাও একটা ভিউ টাওয়ার, ওখান থেকেও অসাধারণ সানসেট দেখা যায়। আমি পরে ওখানেও যাব, সেই দৃশ্যও আপনাদের দেখাবো। এখান থেকে বিবেকানন্দ রক মেমোরিয়াল ও সমুদ্রের ঢেউ কিভাবে রক মেমোরিয়ালে আছড়ে পড়ছে সেই দৃশ্য সত্যিই নান্দনিক, দেখার মতো। এবং এই লাইট হাউসটি প্রতিদিন সকাল 10:30 থেকে দুপুর 1টা পর্যন্ত, তারপর আবার 2 ঘন্টা বন্ধ থেকে দুপুর 3টে থেকে বিকেল 4টে পর্যন্ত খোলা থাকে। ভিড় থাকলে হয়তো আপনাদের একটু লাইন দিতে হতে পারে। ওপরে ভিজিটারদের মাত্র 10 মিনিট অ্যালাউ করা হয়, যদিও 10 মিনিটে খুব ভালোভাবে ঘুরে দেখা যায়। এছাড়াও আপনারা যখন লাইট হাউসের ওপরে যাবেন তখন আপনাদের সমস্ত লাগেজ, ইভেন জলের বোতলও লাইট হাউসের নিচে রেখে প্রত্যেককে ওপরে যেতে হয়। লাইট হাউসের পাশেই গাছের ডালে ময়ূর বসে থাকায় লাইট হাউসের ওপর থেকে ময়ূরের ডাকও শুনতে পেলাম। ঠিক এই ধরনের ময়ূরের ডাক আপনারাও শুনতে পাবেন। যদিও ময়ূর গাছের ডালে একটু উঁচুতে বসে থাকায় কোনো রকম ফটো তোলা সম্ভব হয় না, তাই আর আপনাদের দেখাতে পারলাম না। যাদের উচ্চতাজনিত ফোবিয়া আছে তারা লাইট হাউস ভিজিট করবেন না, কারণ লাইট হাউসের ভিউ ডেক অনেকটাই উঁচুতে এবং বাইরের রেলিংটা ঠিক এই ধরনের। আমি এখন এখানে একাই রয়েছি। এখান থেকে অসাধারণ দৃশ্য দেখে আবার কাঁচের লিফটে করে নিচে নেমে যাব। লিফটে নামার পথেও এই ধরনের অসাধারণ দৃশ্য আপনারা দেখতে পারবেন। লাইট হাউস ঘুরে চলে আসি এই গান্ধী মণ্ডপে। এই সমস্ত স্থাপত্যগুলো সম্ভবত নতুন হয়েছে, 2010 সালের পরবর্তীকালে কোনো সময় নির্মিত হয়েছে, আমার জানা নেই, আপনারা জানলে জানাবেন। আমি এর ভেতরে এখন প্রবেশ না করেই সামনে সোজা রাস্তা দিয়ে এগিয়ে চলি গভর্নমেন্ট মিউজিয়ামের উদ্দেশ্যে। এই হলো গভর্নমেন্ট মিউজিয়ামের এন্ট্রি। এখানে মাত্র 10 টাকা দিয়ে টিকিট কেটে
আপনারা দেখে নিতে পারেন বেশ কিছু অসাধারণ আর্টিফ্যাক্টস। বাইরে এই ধরনের কিছু স্টোন স্কাল্পচারও রয়েছে। গভর্নমেন্ট মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি সম্পূর্ণ রেস্ট্রিক্টেড, তাই আমি কোনো রকম ফটোই তুলতে পারলাম না। ভেতরে আপনারা জানতে পারবেন কন্যাকুমারীর অসাধারণ ইতিহাস সম্পর্কে। এছাড়াও ভেতরে ট্রাভাঙ্কুর প্রিন্সলি স্টেটের স্ট্যাম্প পেপারও রক্ষিত রয়েছে। এটাই হলো গান্ধী মণ্ডপের ব্যাক সাইড বা পেছন দিক। দূরে দেখা যাচ্ছে কামরাজ মেমোরিয়াল, আরও একটি ভিজিটিং ডেস্টিনেশন, এবং তার ঠিক পেছনেই সমুদ্র। গান্ধী মণ্ডপে দেখার কিছুই নেই। অ্যাকচুয়ালি গান্ধীজির সম্পর্কিত ভারতবর্ষের বহু স্থানে বহু মণ্ডপ, বহু মিউজিয়ামই রয়েছে। আপনারা যদি প্রকৃত গান্ধীজিকে জানতে চাওয়ার জন্য কোনো জায়গায় ভিজিট করে থাকেন, তাহলে আপনাদের সবরমতী ভিজিট করতে হবে। এই সমস্ত ছোটোখাটো মণ্ডপে ভিজিট করায় সময় নষ্ট করার কোনো মানেই হয় না। তাই আমি প্রথমেই চলে আসি সমুদ্রের ধারে ইন্দিরা পয়েন্ট ভিজিট করতে। এখান থেকে দেখা যাচ্ছে একটি মন্দির, যা দেবী কন্যাকুমারী আম্বান টেম্পল নামে পরিচিত। মন্দিরেও পরে প্রবেশ করব, এবং সামনের ছোট্ট মণ্ডপটিতে স্বামীজির মূর্তিও রয়েছে। কোস্টলাইনের চারপাশটা অসাধারণ, তাই সময় কম থাকলে আপনারা এখান থেকে অসাধারণ কোস্টলাইন দেখে নিতে পারবেন। এইখান থেকেও খুব ভালো সানসেট ভিউ দেখা যায়, কিন্তু আমি এখান থেকে সানসেট না দেখে সামনের ওই ভিউ টাওয়ার থেকে সানসেট দেখব, তাই একটু তাড়াতাড়ি করছি। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন অসাধারণভাবে সমুদ্রের ঢেউ পাথরের উপর কিভাবে আছড়ে পড়ছে এবং দারুণ এক শোভার সৃষ্টি করছে। এখানেই রয়েছে ভারতের মূল ভূখণ্ডের অন্তিমতম বা দক্ষিণতম পয়েন্ট। সামনের এই উঁচু পাথরের ঢিপিটাই ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম পয়েন্ট, যা ইন্দিরা পয়েন্ট নামে পরিচিত। হয়তোবা জল কম থাকলে ওইখানে পায়ে হেঁটেও আপনি পৌঁছে যেতে পারেন। কখন ওই রকম সিচুয়েশন হবে তা আমার জানা নেই। ভাটার সময় হয়তো ওই রকম সিচুয়েশন হতেও পারে, পায়ে হেঁটেও আপনারা ইন্দিরা পয়েন্টে পৌঁছে যেতে পারেন। এছাড়াও এই পয়েন্টের আরও একটা মাহাত্ম্য হলো, এখান থেকে দক্ষিণ দিকে দেখলে বা দক্ষিণ দিকে লক্ষ্য করলে আন্টার্কটিকার মাঝে আর কোনো স্থলভাগই লক্ষ্য করা যায় না, যা আপনারা গুগল ম্যাপে দেখলে উপলব্ধি করতে পারবেন। এখানকার সমুদ্রের পাড়ে সুন্দর বসবার জায়গাও আছে। আপনার হাতে সময় থাকলে এখানে বসেও একটা লম্বা সময় কাটিয়ে দেওয়া যেতে পারে। এখান থেকে দেখা যাচ্ছে দূরে বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচু। এই হলো অসাধারণ বসার জায়গা, সুন্দর গ্যালারির মতো বসার জায়গা করা রয়েছে। সামনে ইন্দিরা পয়েন্ট, বিবেকানন্দ রক মেমোরিয়াল, সব কিছুর দৃশ্যই আপনারা এখান থেকে একসাথে পেয়ে যাবেন। এছাড়াও এখান থেকে একসাথে আপনারা সানসেট ও সানরাইজও দেখে নিতে পারবেন। তাছাড়াও অনবরত সমুদ্রের ঢেউ পাথরের ওপর আছাড় খেয়ে যে অপরূপ দৃশ্যাবলী, অপরূপ শোভার সৃষ্টি করছে, তা আপনারা এখানে বসে থাকলে সর্বদাই চাক্ষুষ করতে পারবেন। তাই সময় বেশি থাকলে চেষ্টা করবেন এইখানে কিছুটা সময় কাটাতে। ভারতবর্ষের অন্তিমতম পয়েন্ট বা সাউথ মোস্ট পয়েন্ট কিন্তু এই ইন্দিরা পয়েন্ট নয়, যা অবস্থিত আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। গুগল ম্যাপে ওই স্থানকেও ইন্দিরা পয়েন্ট বলে চিহ্নিত করা রয়েছে, যদিও ওই স্থানের অ্যাকচুয়াল নাম ইন্দিরা পয়েন্ট নয়। আমরা ছোটবেলার ভূগোল বইতে অন্য কোনো একটা নাম পড়েছিলাম, আমার এখন আর তা মনে নেই। আপনাদের যদি জানা থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন। কন্যাকুমারী কিন্তু একদম সমতল নয়। এখানকার
রাস্তায় হাঁটলেই আপনারা বুঝতে পারবেন রাস্তাগুলো যেন কিছুটা চড়াই উতরাইয়ের মতো। অর্থাৎ এই শহরটা সমুদ্রের পাশে ক্লিফসের ওপর বা ছোট ছোট পাথরের ঢিপির ওপরে গড়ে উঠেছে। যদিও শহরে হাঁটলে আপনারা কোনো উঁচু পাহাড় বা উঁচু পাথরের টিলা লক্ষ্য করবেন না। লাইট হাউস থেকে দূরে একটা উঁচু পাহাড় দেখতে পাবেন মাত্র। এখানকার অসাধারণ ভূমিরূপ, চড়াই উতরাই রাস্তাঘাট, একই সাথে সানসেট ও সানরাইজের দৃশ্য, তাই এই স্থান আমার দীঘা পুরীর থেকে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের মন্তব্য যদি বিশেষ কিছু থেকে থাকে কমেন্টে জানাতে পারেন। এছাড়াও এখানে সমুদ্রের মাঝে বেশ কিছু পাথরের খণ্ড লক্ষ্য করবেন এবং সমুদ্রের জলরাশি পাথরের ওপর আছড়ে এক অপূর্ব শোভা সৃষ্টি করছে, যা আপনারা খুব কম জায়গাতেই দেখতে পাবেন। এরপর এখান দিয়ে চলে আসি একদম ইন্দিরা পয়েন্টের কাছে। এখানেও বহু লোক দাঁড়িয়ে ফটোগ্রাফি করছে এবং এই পয়েন্টটি কিছুটা সমুদ্রের কাছে অবস্থিত, অর্থাৎ অন্যান্য ভিউ পয়েন্টগুলোর থেকে এই ভিউ পয়েন্টটা উচ্চতা কিছুটা কম, তাই সমুদ্রের ঢেউ মাঝে মাঝেই এখানে আছড়ে চলে আসছে। এখান থেকেই সব থেকে কাছ থেকে দেখে নেওয়া যায় ইন্দিরা পয়েন্ট। মাঝখানে একটা পতাকাও রয়েছে এবং এখান দিয়ে জলে নামারও ব্যবস্থা রয়েছে। কিছু সাধু এখানে মাঝে মাঝে নেমে স্নানও করে। সূর্য কিন্তু অস্তগামী হতে চলেছে, তাই আমাকে আরও তাড়াতাড়ি করতে হবে যদি সামনের ওই সানসেট ভিউ পয়েন্ট থেকে সানসেট দেখতে হয়। এখান থেকেও দেখা যাচ্ছে সূর্যের বা সানসেটের কিছুটা দৃশ্য। সানসেট শুরু হয়ে গেছে বললেও ভুল বলা হয় না, আর হয়তো 30 মিনিটের মধ্যেই সানসেট সম্পূর্ণভাবে হয়ে যাবে। আমি সানসেট দেখে এসে দেবী কন্যাকুমারী আম্বান টেম্পল ভিজিট করব বলে পরিকল্পনা করেছি, তাই এখন আর টেম্পলের দিকে যাচ্ছি না এবং যাওয়ার পথে গান্ধী মণ্ডপম, কামরাজ মেমোরিয়াল এগুলো কেবল বাইরে থেকে দেখেই এগিয়ে চলব, কারণ এই সমস্ত ছোট ছোট ডেস্টিনেশনগুলো অনেক পরে তৈরি হয়েছে এবং অধিকাংশ ব্লগারের কাছে বা ব্লগারের ভিডিওতে যা দেখেছি গান্ধী মণ্ডপ ও কামরাজ মেমোরিয়ালের মধ্যে বিশেষ কিছুই নেই। বিকেলের দিকে এখানে যথেষ্ট ভিড় লক্ষ্য করা যায়। অনেক পর্যটক এখান থেকেই সানসেট ভিউ দেখে। আরেকটু পরেই বিবেকানন্দ রক মেমোরিয়ালের বোট বন্ধ হয়ে যাবে এবং যারা বিবেকানন্দ রক মেমোরিয়াল ভিজিট করেছে তারা অধিকাংশই এখন এইখানে চলে আসে, এখান থেকে সমুদ্রের শোভা উপভোগ করে। কন্যাকুমারীতে বড় বিচ কিন্তু একটু দূরে, অর্থাৎ কোভালাম বিচ ওই সামনের ভিউ টাওয়ারেরও অনেকটা পরে অবস্থিত। আমার আর কোভালাম বিচে যাওয়া সম্ভব হয়নি, তাই কোভালাম বিচের কোনো দৃশ্যই আপনাদের দেখাতে পারবো না। সামনের এই বালির ওপরে কাউকেই আসতে দেওয়া হয় না, ঘিরে রাখা আছে, তাই এই বালির ওপরে কোনো পর্যটকই লক্ষ্য করবেন না। এখানে বেসিক্যালি সমুদ্রে কাউকেই নামতে দেওয়া হয় না এবং সমুদ্রে নামাও খুব ডিফিকাল্ট। চারিদিকে এত পাথর রয়েছে, যখন তখন দুর্ঘটনা ঘটে যেতে পারে। সামনের ওই ভিউ ডেক থেকে জলে নামার একটা সিঁড়ি থাকলেও কয়েকজন সাধু কেবলমাত্র ওখানে স্নান করছে লক্ষ্য করলাম। বর্তমানে কন্যাকুমারী তামিলনাড়ুর অন্তর্গত হলেও স্বাধীনতার আগে অধিকাংশ কন্যাকুমারী জেলায় ছিল ত্রাভাঙ্কুর প্রিন্সিলি রাজ্যের অন্তর্গত, যার রাজধানী ছিল তিরুবনন্তপুরম। স্বাধীনতার পর যখন ত্রাভাঙ্কুর কোচিন স্টেট মার্জ হয়ে কেরল স্টেট তৈরি হয়, তখন কন্যাকুমারী কেরলের অন্তর্গত ছিল। 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী বর্তমান
কন্যাকুমারী জেলার 6টি ব্লকের মধ্যে 4টি ব্লক কেরালা থেকে বিচ্ছিন্ন হয়ে তামিলনাড়ুতে যুক্ত হয় ও কন্যাকুমারী জেলা গঠিত হয়। 1956 সালে যে 4টি ব্লক কেরালা থেকে বিচ্ছিন্ন হয়ে তামিলনাড়ুতে যুক্ত হয় তা হলো আগস্তিপুরাম ব্লক, তোভালাই ব্লক, কালকুলাম ব্লক ও ভিলাভানকোট ব্লক। এই সমস্ত ব্লকের অধিকাংশ মানুষেরই ভাষা ছিল তামিল। তাই পরবর্তীকালে 1956 সালে রাজ্য পুনর্গঠন আইন অনুযায়ী এই সমস্ত ব্লকগুলোকে তামিলনাড়ুতে সংযুক্ত করা হয়। 1956 সালে ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠন আইনের ফলে তামিলনাড়ু জেলা গঠিত হয়েছিল। এরপর সানসেট দেখব বলে ভিউ টাওয়ার কন্যাকুমারীর দিকে এগিয়ে চলি। পাশেই গান্ধী মণ্ডপটা কিছুটা নিচে, মেন রাস্তার কিছুটা নিচে অবস্থিত হয়। ওপর থেকেই আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। তারপরে কামরাজ মেমোরিয়াল পার করে আবার কিছুটা এই রকম রাস্তার পাশ দিয়ে যাওয়ার পরে পৌঁছে যাব সানসেট ভিউ দেখে। সানসেট হব এখান থেকেও দেখা যাচ্ছে। এই অঞ্চলে বেশ কিছু গাছ পুঁতে রাখা রয়েছে। আগে হয়তো এখানকার প্রাকৃতিক দৃশ্য আরও বেশি ভালো ছিল। পরবর্তীকালে গান্ধী মণ্ডপ, কামরাজ মেমোরিয়াল গঠন করার ফলে প্রাকৃতিক দৃশ্য কিছুটা বিঘ্নিত হয়েছে। আমি জানি না আপনাদের কি মতামত। এখানে সমুদ্রের কি তেজ, কি ঢেউ, কি আওয়াজ সবই আপনারা শুনতে পাবেন। প্রায় চলে এসেছি কন্যাকুমারী ভিউ টাওয়ারের কাছে। কন্যাকুমারী ভিউ টাওয়ারটা কিছুটা সমুদ্রের মাঝখানে তৈরি করা হয়েছে। এখান থেকে যা সম্পূর্ণ দেখা যাচ্ছে, এবং এই ভিউ টাওয়ারটিও খুব বেশি পুরনো নয়, অর্থাৎ কয়েক বছরের মধ্যেই নির্মিত হয়েছে। ভিউ টাওয়ারে যেতে গেলে টিকিট কেটে প্রবেশ করতে হবে, একদমই ফ্রি নয়। টিকিটের মূল্য যদিও বেশি নয়, মেন রাস্তা থেকে এরকম রাস্তা দিয়ে নেমে গিয়ে মাত্র 15 টাকা দিয়ে টিকিট কেটে ভিউ টাওয়ারে উঠে দেখে নেব সানসেট ভিউ। ভিউ টাওয়ারটা এইরকম স্পাইরাল আকৃতির, এখানে কোনো সিঁড়ি নেই। এইরকম স্পাইরাল র্যাম্প আছে, যে র্যাম্প দিয়ে আপনারা ওপরে উঠে বিভিন্ন জায়গা থেকে দেখে নিতে পারেন চারিপাশের 360 ডিগ্রি ভিউ। ভিউ টাওয়ারে একসাথে অনেক লোকই উঠে চারিদিকে ভিউ দেখতে পারে। এটা সেইভাবেই তৈরি করা হয়েছে। এখান থেকে দারুণভাবে দেখা যায় সানসেটের দৃশ্য। বহু পর্যটকই পয়সা খরচ করে ভিউ টাওয়ারে আসতে চায় না। তারা ভিউ টাওয়ার থেকে আরেকটু সামনের দিকে এগিয়ে গিয়ে আরও একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, সেখান থেকে সানসেট দেখে থাকে। কিন্তু আমার রেকমেন্ডেশন আপনারা ভিউ টাওয়ারে আসবেন। এখান থেকে একই সাথে সানসেট ও কোস্ট লাইন দেখতে পারবেন। সানসেট ভিউ পয়েন্ট থেকে যদি সানসেট দেখেন, কোস্ট লাইনটা আর দেখতে পারবেন না। এছাড়াও এখান থেকে আরও ভালোভাবে দেখে নিতে পারবেন বিবেকানন্দ রক মেমোরিয়াল ও তিরুভাল্লুভার স্ট্যাচু। তাছাড়াও এখান থেকে সুন্দর কন্যাকুমারী সিটি ভিউ দেখতে পাবেন। কন্যাকুমারী লাইট হাউসও এখান থেকে দেখা যাচ্ছে। তাছাড়াও কন্যাকুমারী কোস্ট লাইন, দূরের সানসেট ভিউ, সব কিছু মিলেমিশে এই প্লেস দারুণ প্লেস। এখানে আসা মিস করবেন না। এখান থেকে সমুদ্রের ঢেউ কীভাবে পাথরের ওপর আছড়ে পড়ে অপরূপ শোভার সৃষ্টি করছে তা দারুণভাবে উপলব্ধি করবেন। দূরে কন্যাকুমারী শহরের উপরে মেঘ করে রয়েছে, যখন তখন বৃষ্টি নামবে। 2-1 ফোঁটা বৃষ্টি পড়তেও শুরু করে দিয়েছে। আমি ইতিমধ্যেই এই ভিউ পয়েন্টে চলে এসেছি। এখানে মাথায় শেড আছে, তাই বৃষ্টিতে ভেজার ভয় নেই। মালাবার উপকূলের সাথে তামিলনাড়ুর বহু অঞ্চলেই শীতকালীন বৃষ্টিপাত হয়। এই সমস্ত অঞ্চলে মূলত বছরে 2বার বৃষ্টিপাত হয়। বর্ষাকালের সাথে সাথে শীতকালেও বৃষ্টিপাত হয়, এবং শীতকালে বৃষ্টিপাত হওয়ার রেট 30 দিনের মধ্যে 10 থেকে 12 দিন, অর্থাৎ শীতকালে
30 দিনের মধ্যে 10 থেকে 12 দিনই কম বেশি বৃষ্টিপাত হয়ে থাকে। তাই শীতকালে ঘুরতে আসলে বৃষ্টি দেখার সম্ভাবনা খুবই বেশি। আমার এই বৃষ্টির কারণেই মূলত আর সামনের দিকে যাওয়া সম্ভব হয় না, না হলে হয়তো আমার মতো মানুষ কোভালাম বিচ পর্যন্তও হেঁটে চলে যেত। সামনের আরও একটা সানসেট ভিউ পয়েন্ট আছে, সেখানেও আমি যেতে পারি না, বৃষ্টিতে অনেকক্ষণ আটকে পড়ি। বৃষ্টিতে আটকে পড়লেও বৃষ্টির মাঝে সমুদ্রের অপরূপ দৃশ্য, এইরূপ মনোমুগ্ধকর দৃশ্য সাক্ষী হতে পারি। বৃষ্টির মাঝে সমুদ্রের দৃশ্য, এটাই আমার প্রথম দেখা। একটু আগেও আপনারা চারিদিকের অসাধারণ ক্লিয়ার ভিউ দেখতে পেলে। এখন বৃষ্টির জন্য সব কিছুই কেমন ধোঁয়াশা হয়ে গেছে, তাই ভিজিবিলিটিও অনেকটা ড্রপ করেছে। আগে অনেক দূর পর্যন্ত স্পষ্ট দেখা গেলেও এখন দূরের সব কিছুই ধোঁয়াটে লাগছে। আকাশের রংটা যদিও বড় অদ্ভুত, সানসেট হব তাই আকাশের গোলাপি আভা এখনো লক্ষ্য করা যাচ্ছে। বহু পর্যটকই এখানে আসে না, সামনের সানসেট ভিউ পয়েন্ট থেকেই সানসেট দেখে থাকে। আমি রেকমেন্ড করব এখানে আসবেন। এখান থেকে একই সাথে কোস্ট লাইন ও সানসেট ভিউ একই সাথে একই ফ্রেমে দেখতে পাবেন। আরও একটি অদ্ভুত বিষয়, এখান থেকে হরাইজনের দিকে তাকালে কিছুটা অর্ধগোলাকৃতি লক্ষ্য করবেন, অর্থাৎ সমুদ্র আকাশের যে দিগন্ত রেখা সেটা কিছুটা অর্ধগোলাকৃতি আকার আপনারা লক্ষ্য করবেন, যা আমার দারুণ লাগে। আমি ক্যামেরায় এই দৃশ্য আপনাদের কতটা তুলে ধরতে পারলাম জানি না, আপনারা আসলে এইরকম অনুভূতি আপনাদেরও হবে। বৃষ্টি কিছুটা থেমে আবার শুরু হয়েছে, যদিও দৃশ্যাবলী চারিদিকের শোভা কোনো অংশেই কমবার নয়, পুরো মুহূর্তটাই উপভোগ্য। এবং এখানে দাঁড়িয়ে থাকলে কোনো রকম বৃষ্টি গায়ে লাগে না, তাই আমি দারুণভাবে উপভোগ করে চলি চারিদিকের শোভা। এরপর এখান থেকেই দেখতে দেখতে সন্ধে হয়ে আসলে তাড়াতাড়ি হোটেলে ফিরে যাই। সন্ধ্যের পরে আর ঘুরে বেড়ানোর রিস্ক নিই না, আবার যদি কখনো বৃষ্টি আসে তাহলে ভিজে যেতে হবে। সবশেষে বলে রাখি, আপনারা কন্যাকুমারী আসলে বিবেকানন্দ রক মেমোরিয়ালের বোটিং পয়েন্টের কাছেও হোটেলে থাকতে পারেন। বোটিং পয়েন্টের কাছে হোটেলের চার্জ একটু বেশি, 800, 900, 1000 টাকা, 1200 টাকা পর্যন্ত হোটেলের চার্জ লাগবে। আর একটু সস্তায় থাকতে গেলে আপনারা স্টেশনের কাছাকাছি কোনো জায়গায় থাকতে পারেন, সেক্ষেত্রে 500 টাকাতেও হোটেল পেয়ে যাবেন। এছাড়াও এখানে ভারত সেবাশ্রম সংঘের গেস্ট হাউস রয়েছে, আপনারা ফ্যামিলি নিয়ে আসলে ভারত সেবাশ্রম সঙ্গেও থাকতে পারেন। বিবেকানন্দ কেন্দ্র থাকার জায়গা দিয়ে থাকে, সেখানেও একটা নির্দিষ্ট চার্জের বিনিময়ে অ্যাডভান্স বুকিং করে আপনারা থাকতে পারবেন। এখনও বৃষ্টি আপনারা সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছেন। কন্যাকুমারীতে আপনারা যদি একদিনের বেশি থাকেন, সেক্ষেত্রে আপনারা আশেপাশের বেশ কিছু স্থান যেমন পদ্মনাভপুরম প্যালেস, ভাট্টাকোট্টাই ফোর্ট ইত্যাদি ঘুরে দেখতে পারেন। ভালোভাবে এই সমস্ত স্থান ঘুরে দেখতে চাইলে আপনাদের মিনিমাম 3 দিন এখানে থাকার প্রয়োজন হবে। এছাড়াও কোভালাম সমুদ্র সৈকত তো রয়েছেই, কেরলেও একটি বিখ্যাত কোভালাম সমুদ্র সৈকত রয়েছে। আপনারা দুটো সৈকতকে এক নাম বলে সেম ভেবে নেবেন না, এটা কন্যাকুমারীর কোভালাম বিচ, কেরলেও একটা কোভালাম বিচ আছে। আরও একটি অদ্ভুত জিনিস আমি এখানে লক্ষ্য করলাম, এখানে বিবেকানন্দ রক মেমোরিয়াল থাকলেও এখানে রামকৃষ্ণ মঠ ও মিশনের কোনো শাখা কিন্তু নেই। এরপর আবার ফিরে চলি। ফেরার পথে
কোস্ট লাইনের পাশেই এইরকম একটা নবনির্মিত চার্চ ভিজিট করে পৌঁছে যাই হোটেলে। এই চার্চটা সানরাইজ পয়েন্টের কাছেই অবস্থিত এবং একদমই নতুন তৈরি হয়েছে। এর ভেতরটা অনেকটা এই রকম। আমি ভেতরটাও একটু ঘুরে দেখি এই সন্ধেবেলাতেই। এরপর আবার পরের দিন সকালে চলে আসি সানরাইজ পয়েন্টের কাছে, যে সানরাইজ পয়েন্ট থেকে আগের ভিডিওতে আপনাদের অসাধারণ সানরাইজ দেখিয়েছি। কিন্তু এই সানরাইজ পয়েন্টের কাছেই রয়েছে অসাধারণ এই সি ওয়াক। সামনে যে সি ওয়াক আপনারা দেখতে পাচ্ছেন, যা সম্পূর্ণ পাথরের নির্মিত। আগের ভিডিওতে বা আগে আমি এই সি ওয়াকের ওপর দিয়ে হেঁটে যাইনি। আজ সকালে এই সি ওয়াকের ওপর দিয়ে একটু হেঁটে যাব। এর ওপর থেকেও অসাধারণভাবে চারিপাশের দৃশ্য দেখা যায়, যা আপনাদের দেখাবো। এখানে একটা ছোট্ট কন্যাকুমারী বিচ রয়েছে। এই বিচেও খুব একটা লোকজন নামে না। গতকাল বৃষ্টি হয়েছে, আজকেও আকাশে অল্প অল্প মেঘ রয়েছে, তাই আজকের সানরাইজটা আগের দিনের মতো অত সুন্দরভাবে দেখা যাচ্ছে না। সূর্য মাঝে মাঝেই মেঘের আড়ালে চলে যাচ্ছে, মেঘের আড়াল থেকেই ঠিকরে বেরোচ্ছে সূর্যের আলোক রশ্মি। মেঘের আড়াল থেকেই দেখতে পাওয়া যাচ্ছে সূর্যোদয়। এই দৃশ্যও একটু অন্যরকম, এই দৃশ্যও উপভোগ করার মতো, খুবই ভালো। দূরে দেখা যাচ্ছে বিবেকানন্দ রক মেমোরিয়াল, তিরুভাল্লুভার স্ট্যাচু। এছাড়াও দেখা যাচ্ছে কন্যাকুমারীর বিখ্যাত চার্চ, দূরের শহর। এই হলো সেই সি ওয়াক, সম্পূর্ণ পাথর ফেলে নির্মাণ করা হয়েছে। এখান দিয়ে হাঁটা কিন্তু একটু বিপজ্জনক, পাথরগুলোর মাঝে যথেষ্ট ফাঁকা রয়েছে। সাবধানভাবে না চললে, পাথরের মাঝে যদি পা চলে যায়, তাহলে সাংঘাতিক রকমের অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তাই অতি সাবধানতার সাথে এখান দিয়ে যেতে হবে প্রত্যেককেই। ভিউ যদিও অসাধারণ, আগের দিন এখানে আসা সম্ভব হয়নি বলেই কেবল আজ সকালে এখানে আসি ও দেখতে পারি বহু পর্যটক এর উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে, এর উপরে বসে রয়েছে। কিন্তু সর্বদা কেয়ারফুল, একটু অসতর্ক হলেই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। এখান থেকে সামনের ভিউ টাওয়ার যুক্ত যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওটা একটা নবনির্মিত বিল্ডিং, সম্ভবত একটি হোটেল, যা একদম স্টেশনের সামনে অবস্থিত। আর ডান পাশের চার্চটাই হলো কন্যাকুমারীর সব থেকে বড় চার্চ, শ্রেইন অফ আওয়ার লেডি অফ র্যানসম। আমি এই সিওয়া ঘুরে শ্রেইন অফ আওয়ার লেডি অফ র্যানসম চার্চটিও ভিজিট করব। আগে সানরাইজ দেখব বলেই এখানে চলে আসি। তামিলনাড়ুতে যতগুলো কোস্টাল সিটি আছে, কন্যাকুমারী আমার সব থেকে বেশি ভালো লাগে। আপনাদের কোন শহরটা সব থেকে বেশি ভালো লেগেছে আপনারা জানাতে পারেন। তাছাড়াও কন্যাকুমারী ভ্রমণ আমার এখনও অসম্পূর্ণ, আমার হাতে সময় কম ছিল, তাই আমি আশেপাশের বহু সাইট সিনও ভালোভাবে ঘুরতে পারিনি। তাই হয়তো আবার ভবিষ্যতে আসতে হতে পারে। আমার ভিডিও আপনাদের কেমন লাগছে আপনারা জানাতে ভুলবেন না। এছাড়াও আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আপনাদের কমেন্ট, সাবস্ক্রাইব ও ভিউ আমাকে নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা দেবে। কন্যাকুমারী ওয়েস্ট বেঙ্গল থেকে অনেকটা দূরে অবস্থিত হওয়ায় বহু পর্যটকই তামিলনাড়ুর সাথে কন্যাকুমারী ভিজিট করে থাকে। অনেকে আবার কন্যাকুমারী ঘুরে কেরল ঘুরে বাড়ি ফেরে, অর্থাৎ কন্যাকুমারীর সাথে কেরল ভিজিট করে থাকে। আপনারা যেটা ইচ্ছে সেটা করতে পারেন। কন্যাকুমারী শুধু আসলে অনেকটা অধিক সময়ই ট্রেনে স্পেন্ড করতে হয়,
কারণ কন্যাকুমারী আসলে 40 ঘন্টার ওপরেই ট্রেন জার্নি করতে হয়। অনেক সময় ট্রেন লেট করলে 45 ঘন্টা, কখনো কখনো 48 ঘন্টাও হয়ে যায়। তাই অধিকাংশ পর্যটকই কয়েকটা সিটি অ্যাড করে একটা সার্কিট ট্যুর করে থাকে। এখানে কিছুটা কন্যাকুমারীর রাস্তাকে দেখানোর চেষ্টা করছি। রাস্তাগুলো কিছুটা চড়াই উতরাই সম্পন্ন। অনেক রাস্তা সিঁড়ি দিয়ে আরও উঁচুতে একটা রাস্তায় গিয়ে মিশেছে। বাড়িগুলোর মাঝখান দিয়ে সরু গলিগুলো ঢালযুক্ত, তা আপনারা ভালোই লক্ষ্য করতে পারছেন নিশ্চয়ই। এই সমস্ত রাস্তাগুলো মেন রাস্তা থেকে সমুদ্রের পাড়ে এসেছে। আপনারা যে কোনো গলি রাস্তা দিয়ে সমুদ্রের পাড়ে চলে আসতে পারেন। সময় থাকলে গলি রাস্তাগুলোও ঘুরে দেখতে পারেন। আমি এরপরেই চলে আসি এখানকার বিখ্যাত চার্চ সেইন্ট অফ আওয়ার লেডি অফ র্যানসম। এটাই কন্যাকুমারীর সব থেকে বড় চার্চ এবং প্রতিদিন এখানে দারুণ প্রেয়ারও হয়। আপনারা এখানে আসলে চার্চটার ভেতর থেকে ঘুরে দেখতে ভুল করবেন না। আমি আগের দিনও চার্চটা ঘুরে দেখেছি, আজকেও ঘুরে দেখলাম। আগের দিনও ভেতর থেকে ঘুরে দেখেছি, আজকে আবার ভেতর থেকে ঘুরে দেখব, আপনাদের ঘুরে দেখাবো। ভেতরেও দারুণ পরিবেশ। চার্চটা কত সালে নির্মিত আমার জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্টে জানাতে পারেন। এটাই আমার কন্যাকুমারীর শেষ পর্ব। আগের পর্ব দেখে না থাকলে আগের পর্বটাও অবশ্যই দেখবেন। শেষ পর্বে চার্চ ঘুরে আমি চলে আসি এই মন্দিরে। এখানে এই রকম অনেকগুলোই মন্দির আছে, সময় থাকলে আপনারা সবগুলোই ঘুরে দেখতে পারেন। মন্দিরগুলো সবই দক্ষিণ ভারতীয় শৈলীতে নির্মিত। কন্যাকুমারীতে সীতারাম ওঙ্কারনাথের আশ্রমও আছে, যার মেইন আশ্রম পশ্চিমবঙ্গের ডুমুরদহে অবস্থিত। ধন্যবাদ।